হ্যালো বন্ধুরা, কম্পিউটার হার্ডওয়্যারের আজ বিভিন্ন জিনিস নিয়ে আমরা এখন করাচ্ছি। যেহেতু কম্পিউটার হার্ডওয়্যারের কম্পোনেন্ট লেভেলের বেশিরভাগটা আমরা কভার করে এসেছি, আমরা খুব শীঘ্রই নেটওয়ার্কিং পার্টটা শুরু করব। তো এই হার্ডওয়্যার আর নেটওয়ার্কিংয়ের মাঝখানে আমরা হার্ডওয়্যারেরও লাগে এবং নেটওয়ার্কিংও লাগে। মোট কথা কম্পিউটারের হার্ডওয়্যার টেকনিশিয়ান বা নেটওয়ার্কিং টেকনিশিয়ান হিসেবে লাগে এরকম কিছু বেসিক জিনিস তোমাদের করিয়ে নিচ্ছি। আগেও কিছু করিয়েছি, আজকেও করাবো এবং আরও কয়েকটা এপিসোডে এইগুলো করিয়ে নেবো তোমাদের। তো আজকে যে এপিসোডটা করাবো সেটা হচ্ছে হোয়াট ইজ ইউআরএল এই টপিকটা আজকে করাবো। তো এই টপিক শুরু করার আগে আমাদের যেটা তোমাদের বলার, ভিডিওগুলো একটু তোমরা দেখে লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানে অল বাটনে ক্লিক করে দিও, যাতে নোটিফিকেশানের মাধ্যমে আমাদের যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমরা নোটিফিকেশানের মাধ্যমে সঠিক সময় পেয়ে যাও। আর আমাদের ওয়েবসাইট www.edubytech.com, যেখানে তোমরা এই কন্টেন্টগুলো টেক্সট আকারে এবং ভিডিও আকারে দুটোই পেয়ে যাবে। তো আজকে চলো শুরু করা যাক। ইউআরএল, হোয়াট ইজ ইউআরএল ফুল ফর্মটা আগে দেখে নিই। ইউনিফর্ম রিসোর্স লোকেটার অর আইডেন্টিফায়ার। লোকেটারও কেন বলা হবে, আইডেন্টিফায়ার কেন বলা হবে, সেটা আমরা পরবর্তীকালে ধাপে ধাপে আসছি। তাহলে এই ইউআরএল is address of a resource on the world wide web and the protocol used to access it. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে আমাদের যে ইন্টারনেটের দুনিয়া, সেটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সেই ওয়েবে একটা পার্টিকুলার কোনো রিসোর্সের অ্যাড্রেস মানে কারোর বাড়ির না ঠিকানা, কারোর বাড়ি মানে রামের বাড়ির ঠিকানা। তাহলে রামটা হচ্ছে রিসোর্স এবং তার অ্যাড্রেস, তার ঠিকানাটা। এরকমভাবে যদি ভাবি তাহলে ইউআরএলটা ব্যবহার হয় এই রিসোর্সের ঠিকানা খুঁজতে এবং কিভাবে খুঁজবে বা কিভাবে যাবে। আমি রামের বাড়ি যাব, অ্যাড্রেস তো পেয়ে গেলাম, অ্যাড্রেসটা কিভাবে যাব? আমাদের অটোয় যেতে হয়, না বাসে যেতে হয়, না ট্রেনে যেতে হয়, বা কিভাবে, বা আরও যা যা নিয়মকানুন আছে, পদ্ধতি আছে, সেটাকে বলা হচ্ছে প্রোটোকল। এখানেও ঠিক তেমনি রিসোর্সের অ্যাড্রেসটাকে আমরা পেলাম, এবার সেটা কিভাবে ইউজ হবে, তার জন্য কি প্রোটোকল ইউজ হবে সেটাও ইউআরএলের মাধ্যমে বোঝায়। ইট ইজ ইউজ টু ইন্ডিকেট দ্য লোকেশন অফ এ ওয়েব রিসোর্স টু অ্যাক্সেস দ্য ওয়েব পেজ। যে কোনো একটা ওয়েব পেজ, আমরা যে ওয়েবসাইটগুলো খুলি সেটাকে তো একটা পেজ বলা হয়। তার মধ্যে ওয়েবসাইটের মধ্যে একাধিক পেজ থাকতে পারে, একটা পেজ থাকতে পারে, এরকম ব্যাপার। তো সেই ওয়েব পেজের লোকেশনটা, ওয়েবের কোথায়, এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বললাম, এই ওয়েবের কোথায় সেই রিসোর্সটা আছে, সেই ওয়েব পেজের রিসোর্সটা আছে যেটা কিনা আমরা অ্যাক্সেস করতে চাইছি বা অ্যাক্সেস করতে পারি, সেইটা ইন্ডিকেট করা এই ইউআরএলের মাধ্যমে সম্ভব হয়। ফর এক্সাম্পল, টু ভিজিট দ্য গুগল ওয়েবসাইট উই উইল গো টু দ্য ইউআরএল www.google.com। এটা তো আমরা টাইপ করি গুগলের ওয়েবসাইট খুলতে, হুইচ ইজ দ্য ইউআরএল ফর দ্য গুগল ওয়েবসাইট। এটাকেই গুগল ওয়েবসাইটের ইউআরএল বলা হচ্ছে, মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। এবার এই যে ইউনিফর্ম রিসোর্স লোকেটার আমরা এটাকে বলছি www.google.com, তো এটা দিয়ে আমি অ্যাড্রেসটা বোঝাচ্ছি। এখানে যেটা বললাম এই অ্যাড্রেসটা বোঝাচ্ছি। কার অ্যাড্রেস? না গুগলের অ্যাড্রেস। কিসের অ্যাড্রেস? না ওয়েব পেজের অ্যাড্রেস। এই যে google.com-এর মধ্যে যে ওয়েব পেজটা আছে সেইটার অ্যাড্রেস, সেটাকে খোঁজার জন্য অ্যাড্রেস। এবং কী হিসেবে খুঁজলাম, কী প্রোটোকলে খুঁজলাম সেটাও বোঝালো। এবং এটাকে যে ওয়েব রিসোর্সটাকে কীভাবে মানে পাবো সেটা ইন্ডিকেট করবার জন্য এই www.google.com মানে এই ইউআরএলের মাধ্যমে সেটা বুঝে গেলাম বা পেয়ে গেলাম। উই ক্যান হ্যাভ ডিফারেন্ট রিসোর্সেস অনলাইন সাচ অ্যাজ ভিডিও, ওয়েব পেজেস অর আদার রিসোর্সেস হোয়াইল উই পুট দ্য ইউআরএল। এই যে www.google.com বা যে কোনো আমি ইউআরএল পুট করলে যে ওয়েবসাইটটা খুলবো সেই ওয়েবসাইটে কী পেতে পারি? টেক্সট পাবো, সেখানে যদি ভিডিও থাকে ভিডিও পাবো, সেখানে যদি অডিও থাকে অডিও পাবো, সেখানে যদি কোনো গ্রাফিক্স থাকে গ্রাফিক্স পাবো, ইমেজ থাকলে ইমেজ পাবো। অর্থাৎ সমস্ত কিছু রিসোর্স, এগুলো একটা ওয়েব পেজটা একটা রিসোর্স, এবং ওয়েব পেজের মধ্যে এগুলো আবার ছোট ছোট রিসোর্স, মানে এই সব রিসোর্স নিয়ে একটা ওয়েব পেজ তৈরি হয়েছে যেটাও একটা রিসোর্স। তাহলে এই রিসোর্সগুলোকে অনলাইনে পেতে গেলে, ঠিক আছে,
আমাদের কারোর কাছে ইন্ডিভিজুয়ালি 1-to-1 রেসপন্সিবল থাকতে হলো না, এই তুই দিবি এটা, বা এই তুই কোম্পানি থেকে কোনো একটা কোম্পানি কিছু একটা রিসোর্স লাগবে সেটাতে তারা ওয়েব পেজ বানিয়ে সেখানে এই রিসোর্সগুলো দিয়ে দিল, আমরা ইউআরএল দিয়ে সেই ওয়েব পেজটাকে অ্যাক্সেস করলাম, অ্যাক্সেস করে এই রিসোর্সগুলো অনলাইনে পেয়ে গেলাম। সে এবার দেখতে পাবো, ডাউনলোড করবো, সেটা পরের ব্যাপার। When we search any query on Google, it will display the multiple URLs of the resource that are related to our search query. এবার মনে করো আমরা যখন গুগলে গিয়ে যখন কোনো কিছু সার্চ করলাম কোনো একটা সম্বন্ধে, মনে করো এই যে হাউ প্রিন্টার ওয়ার্কস, এইটা গুগলে গেছি, দেখো গুগলের সার্চে গিয়ে এই হাউ প্রিন্টার ওয়ার্কস লিখলাম, এখানে দেখো এরকম অসংখ্য পরপর আরও নিচে আছে এরকম প্রচুর পরপর এখানে আমাদের গুগল সার্চ করে সেটা তুলে ধরবে। এখানে ডিসপ্লে দ্য মাল্টিপল ইউআরএলস, তার মানে এটা একটা ইউআরএলস, এই যে উপরে এটা একটা ইউআরএলস, এটা একটা ইউআরএলস, এটা একটা ইউআরএলস, এরকম পরপর আরও নিচে আছে মাল্টিপল ইউআরএলস আমাদের সামনে তুলে ধরবে, যেগুলো কিনা আর রিলেটেড টু আওয়ার সার্চ কোয়ারি, যেটা কিনা এই যে আমরা যে সার্চ করেছি এই সার্চের জায়গায় লিখেছি হাউ প্রিন্টার ওয়ার্কস, এইগুলোর সঙ্গে রিলেটেড, অন্য কিছু পাবো না, কিন্তু এই সম্বন্ধে রিলেটেড। এখানে তার মানে আমি বাক সম্বন্ধে হাউ প্রিন্টার ওয়ার্কস বলে বাক সম্বন্ধে কোনো ওয়েবসাইট এখানে দেখাবে না, শুধুমাত্র হাউ প্রিন্টার রিলেটেড যত কিছু ওয়েবসাইট আছে সেগুলো এরকম পরপর দেখিয়ে যাবে। দে ডিসপ্লেড ইউআরএলস আর দ্য হাইপার লিঙ্ক টু অ্যাক্সেস দ্য ওয়েব পেজ, এই যে এগুলো এর মধ্যে আবার এখানে ঢুকলাম, এখানে আবার হাইপার লিঙ্ক দিয়েছে, দেখো এখানে আমি যদি ওই ওয়েবসাইটেও না ঢুকি, এই যে ওয়েবসাইটেও না ঢুকি, এখানে যদি আমি ক্লিক করি এই প্রিন্টার রিসাইক্লিং, প্রিন্টার পেপার, ডু প্রিন্টার ওয়ার্কস লেজার, এইসবগুলোতে যদি হাইপার লিঙ্কেও ক্লিক করি তাহলেও কিন্তু আমি সেই রিসোর্সগুলো অ্যাক্সেস করতে পারবো অনলাইনে তাদের ওয়েব পেজে গিয়ে। When a user types a URL into the web browser, opens any hyperlinks from search result, the browser forward a request to a web server to fetch files related to this search query. এইখানে যখন আমি কোনো হাইপারলিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার ফলে কি হবে, আমাকে তো ইনফরমেশানটা নেবার জন্য দেখবার জন্য ক্লিক করলাম, তখন ওয়েব সার্ভারে তার কার ওয়েব সার্ভারে, এই যে এর ওয়েব সার্ভারে, এই যে ওয়েব পেজটা আছে তার ওয়েব সার্ভারে ওয়েব ব্রাউজার মাধ্যমে একটা রিকোয়েস্ট যাবে, ঠিক আছে। রিকোয়েস্ট গেল, কী জন্য রিকোয়েস্ট গেল না, টু ফেচ ফাইলস রিলেটেড টু দিস সার্চ কোয়ারি। তার মানে এই যে এখানে লেখা রয়েছে প্রিন্টার রিসাইক্লিং, এই প্রিন্টার রিসাইক্লিংয়ে যদি আমি এই হাইপার লিঙ্কে ক্লিক করি, তার এই পেজের ওয়েব সার্ভারে একটা রিকোয়েস্ট যাবে, রিকোয়েস্টটা গিয়ে কী বলবে না, প্রিন্টার রিসাইক্লিং সম্বন্ধে যা ইনফরমেশান আছে তুমি আমাকে দাও, সেটা আমাকে ইউজার একটা রিকোয়েস্ট করেছে, আমাকে সেটাকে তাকে দেখাতে হবে। ওয়েব সার্ভার থেকে সেই রিসোর্সটা তখন সে ফেচ করবে, মানে নিয়ে আসবে আমাদের কাছে। এ ইউআরএল কন্টেন্টস সেভারাল ইনফরমেশান সাচ অ্যাজ দ্য পোর্ট নাম্বার অন দ্য সার্ভার। এই যে ইউআরএল মানে www.google.com, এটাকে যে ইউআরএল বলা হচ্ছে, এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে না, সার্ভারের পোর্ট নাম্বার, এক একটা পোর্ট নাম্বারটাকে আমরা যদি যারা এখনও হয়তো পোর্টটার সম্বন্ধে জানো না, তারা বোঝবার জন্য বুঝে নাও যে এক একটা বাড়ির অনেক কটা তো দরজা থাকে, এক একটা দরজা, কোনোটা একটা সামনের দরজা, কোনোটা পেছনের দরজা, কোনোটা অন্য একটা ঘরে যাওয়ার দরজা, এরকম বিভিন্ন যে দরজা থাকে, এরকম বড় বাড়ির ক্ষেত্রে যেটা হয় সেটাও এরকম একটা। তার মানে কোন দরজা দিয়ে, সার্ভারের কোন দরজা দিয়ে এই ইনফরমেশানটা, এই ওপরের যে ইনফরমেশানটা আনতে সার্ভারে ঢুকবে, কোন একটা তো সার্ভারে এই ইনফরমেশানগুলো লোড করা আছে, প্রত্যেকটার কোনো একটা সার্ভারে লোড করা আছে, সেই আমি যেটায় ক্লিক করব সেটার যে সার্ভারে লোড করা আছে সেই সার্ভারে ঢুকতে হবে। তার মানে সেই সার্ভারে ঢুকতে গেলে কোনো একটা দরজা দিয়ে ঢুকতে হবে। এখানে সেই দরজাটাকে বলা হচ্ছে পোর্ট নাম্বার। সেই পোর্ট নাম্বারটা ওর মধ্যে দেওয়া থাকে। কেন দেওয়া থাকে না হলে পোর্ট নাম্বার না জানলে সে ঢুকবে কী করে, রিকোয়েস্টটা যাবে কি করে সেই সার্ভারে। সুতরাং একটার কথা বলছি, একটা বড় বাড়ির যদি 10টা দরজা হয় তাহলে 10টা দরজার কিন্তু একই পারপাসে ব্যবহার হয় না।
আলাদা আলাদা তার নামকরণ থাকে, যেরকম বললাম বাড়ির সামনের দরজা, খিড়কির দরজা, এই দরজা সেই দরজা, এরকমভাবে নামকরণ করা থাকে। তাহলে সেই নাম্বার দিয়ে সেই তুমি না এই পেছনের সাইডের যে দরজাটা আছে গ্রিল, দেখবে গ্রিলের দরজা এখান দিয়ে ঢুকবে, এই যে আমি আইডেন্টিফাই করে দিলাম তাকে, সে অন্য কোনো দরজার দিকে তাকাবে না, সে পার্টিকুলার ওই দরজা দিয়েই ঢুকবে, ঢোকার চেষ্টা করবে। এখানেও ঠিক তেমনি, সেই পোর্ট নাম্বারটা যেই জেনে যাবে, আমি যখনই ইউআরএলটা টাইপ করব সে তখন সেই পোর্ট নাম্বার দিয়ে সার্ভারে ঢুকবে। এ প্রোটোকল দ্যাট ইজ ইউজ টু অ্যাক্সেস দ্য রিসোর্স। আর কি থাকবে এই ইউআরএলের মধ্যে না, প্রোটোকল কি রিসোর্সটা অ্যাক্সেস করতে কি নিয়মে অ্যাক্সেস করবে, সেই নিয়ম কানুনটা তাকে এখানে টেকনিক্যাল ভাষায় বলা হয় প্রোটোকল, সেই প্রোটোকলটা থাকবে। লোকেশান অফ দ্য সার্ভারটা কোথায় লোকেশান আছে, একটা জিনিস সেখানে আবার বলি, এটা অনেকবার আলোচনা করেছি, এটা ওই google.com www.google.com-এর মধ্যে দেওয়া আছে। আমরা ক্লিক করলাম, সেই সার্ভারটা আমেরিকায় আছে না সিঙ্গাপুরে আছে না হংকংয়ে আছে না চীনে আছে, কোথায় আছে আমরা জানি না, কিন্তু সেই ইউআরএলের মধ্যে দেওয়া আছে। এটা আমাদের জানার কথা নয়, এটা যারা গুগল তারাই জানবে যে আমাদের ওই সার্ভারটা কোথায় আছে, সেই সার্ভার থেকে তাহলে ইনফরমেশানটা আনবে। তাহলে প্রথমটা কি, আরেকবার এখানে এটা বলে দিই, প্রথমটা হচ্ছে পোর্ট নাম্বার, মানে ঢোকার দরজাটা এখানে দেওয়া থাকবে, কি নিয়মে আনবে সেই প্রোটোকলটা এখানে দেওয়া থাকবে, আর সার্ভারটা কোথায় আছে। ব্যাস এই তিনটে জিনিস জানলেই তো হয়ে গেল, আমি আমার ওয়েব পেজে সেই ইনফরমেশানটা পেয়ে যাব, এসে যাবে, আমরা দেখতে পাবো। স্পেস ইজ নট অ্যালাউড ইন ইউআরএল। এই যে www.google.com বলে বা যে কোনো ওয়েবসাইট দেখবে কখনো সেখানে স্পেস থাকে না, স্পেস ইউজ করা যায় না, এটা নিয়ম, এটাও একটা প্রোটোকল। দ্য ইউআরএল স্ট্রিং ক্যান কন্টেন অনলি সিম্বলসগুলো ইউজ করা যাবে, কিন্তু আলফা নিউমেরিক বা ক্যারেক্টার বা দুরকমই, আলফাবেটিক এবং নিউমেরিক দুরকমই ক্যারেক্টার থাকতে পারে সেই ওয়েবসাইটে, কিন্তু স্পেস ব্যবহার করা যাবে না, সিম্বলগুলো ব্যবহার করা যাবে। ঠিক আছে, এটা এই নিয়মে, এটা মানে সারা পৃথিবী জুড়ে এটা একটা নিয়ম ফিক্স করা হয়েছে, যার এই নিয়মের রুলসটাকে বলা হচ্ছে RFC 1738। যাই হোক, এটা না জানলেও হবে, এই ডকুমেন্টে এটা করা আছে, মানে ডকুমেন্টেড করা আছে। তো মোট কথা, স্পেস থাকবে না, সিম্বল থাকতে পারে, আর আলফাবেটিক এবং নিউমেরিক দুটোই হতে পারে এই ইউআরএল জেনারেট করার সময়, মানে google.com মানে ওয়েব ডোমেন নেম জেনারেট করার সময়। এবার আরেকটু ডিটেলসে আমরা বুঝি ইউআরএলটা কী, বা তার এবার একটু ক্যারেক্টার্সে ঢুকি। ওটা সংক্ষেপে বোঝালাম, যেটা ইউআরএল বলতে সংক্ষেপে যদি কাউকে আমাদের বোঝাতে হয় তাহলে কি বলবো। এবার ইউআরএলের একটু টেকনিক্যাল আরও একটু ডিটেলসের দিকে ঢুকি। https www.google.com/gpd.htm, এটা একটা আমরা মনে করো সার্চ করছি। ইট ইন্ডিকেটস, এটা মানেটা কী বোঝাবো না, এই পুরো লাইনটার মানেটা কী বোঝাচ্ছে না, এটা একটা gtp.htm ফাইল লোকেটেড অন দ্য সার্ভার উইথ দ্য অ্যাড্রেস অফ google.com। রামবাবুর বড় ছেলে যতীন এই বাড়িতে থাকে, তাহলে রামবাবুর যে অ্যাড্রেস, সেই বাড়িতে গিয়ে তার ছেলেকে পাওয়া যাবে, এটা মনে করো তার ছেলে, সেইটা gtp.htm। এ কোথায় থাকে, যেহেতু রামবাবুর ছেলে রামবাবুর বাড়িতেই থাকবে। ঠিক তেমনি এই ফাইলটা যে মুহূর্তে দিচ্ছি /gpd.htm, এটা কোথায় থাকবে, তার আগে যে ইউআরএলটা থাকবে মানে www.google.com, এই সার্ভারে থাকবে এই অ্যাড্রেসে। বোঝা গেল? http:// or https:// The HTTP is a protocol that stands for Hypertext Transfer Protocol, মানে Hypertext Transfer Protocol মানে এটা আরও ডিটেলসে পড়াবো পরে। এটা একটা ফাইল ট্রান্সফার প্রোটোকলের মতো, এটা হচ্ছে একটা প্রোটোকল যেটা ওয়েবসাইটের ইউআরএলের আগে দুরকমই ব্যবহার হয়। এই এস আর এস ছাড়া বাকি দুটো সব সেম, এস থাকলে কী হয়, এস না থাকলে কী হয় সেটা পরে। It tells the browser to which protocol will be preferred to use for accessing the information that is specified in the domain. এটার মাধ্যমে কি বোঝাচ্ছে না, কোন প্রোটোকলে
এই একটা প্রোটোকল, এই একটা প্রোটোকল। কোন প্রোটোকলে আমরা ওই ফাইলটাকে বা ইনফরমেশানটাকে অ্যাক্সেস করব যে ডোমেনে সে আছে, ঠিক আছে? তা HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এখানে দেখো সিকিউর কথাটা আছে, তার মানে এটা যদি সিকিউরটাকে বাদ দিয়ে দিই, এই সিকিউরটাকে বাদ দিয়ে দিই তাহলে শুধু হবে HTTP, আর যদি এখানে সিকিউর কথাটা জুড়ি তাহলে হবে HTTPS is an enhanced protocol as compared to HTTP as it concerned with security। তার মানে এখান থেকে বোঝা গেল যেটা, সেটা হচ্ছে HTTP, শুধু HTTPতে সিকিউরিটি ভাগটা বা সিকিউরিটির পরিমাণটা অনেক কম, যেখানে HTTPS যেখানে সিকিউর কথাটা এসছে সেই প্রোটোকলটা যদি আমরা ইউজ করি তার মানে বুঝতে হবে সেই সিকিউরিটিটা, তা সেখানে সিকিউরিটি অনেক বেশি। কিসের সিকিউরিটি? না ওয়েবসাইটটার অ্যাক্সেস করার সিকিউরিটি। আমরা যারা ইউজার তারা ওয়েবসাইটের মধ্যে কি ইনফরমেশান আছে সেগুলো নিয়ে চিন্তিত বা সেগুলো দেখতে আগ্রহী, সেইগুলো নিয়ে আমরা পড়ে থাকব। কিন্তু যারা হ্যাকার্স তারা কি করবে? তারা ওয়েবসাইটের ভেতরে ঢুকবে, মানে ওয়েবসাইট ডিজাইনিংয়ের পার্টে ঢুকবে। তারা ঢুকে লাভ কি? হ্যাকার সম্বন্ধে কয়েকদিন আগেই আমরা এপিসোড করেছি, তোমরা ইউটিউবে ভিডিও পেয়ে যাবে। তারা কিন্তু সেই ওয়েবসাইটটা হ্যাক করার জন্য ঢুকবে। তাহলে হ্যাক করতে গেলে আমাদের বাড়ির যত দরজা আছে একটু শক্তি সমর্থ হতে হওয়া দরকার, প্রোটেকশানটা বেশি হওয়া দরকার। এখানেও ঠিক তেমনি এসটা দিয়ে সেই প্রোটেকশানটার মাত্রাটা বেশি হচ্ছে, যার ফলে কি হচ্ছে এখানে তাও হ্যাক হয়ে যাবে, তবুও প্রোটোকল যতখানি স্ট্রং বানানো যায় ততটাই লাভ। বাকি তো আদার্স যা প্রোটেকশান আমাদের নিতেই হবে, এখানে প্রোটেকশানটা বেশি হয়, হ্যাকিং অতটা সহজে হয় না। না হলে কী হবে, দেখা যাবে হঠাৎ করে আমরা একদিন খুলে দেখলাম ওয়েবসাইটে যেটা থাকার কথা সেই সব ইনফরমেশান, সেই সব ফাইল নেই, অন্য আর কিছু ঢুকে গেছে। কি করে ঢুকলো? না কেউ হ্যাক করে ওগুলো ওখানে ইন্টিগ্রেট করে দিয়েছে, সেই ওয়েবসাইটের সঙ্গে মার্জ করে দিয়েছে। তার ফলে এখন যে বিষয়ের ওপর ওয়েবসাইট সেই সব না দেখে অন্য কিছু দেখছে। এ হামেশাই হয়, বিভিন্ন খবরে তোমরা পাবে, মাঝে মাঝেই এর ওয়েবসাইট ওর ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। It provides the security that the information which is transmitted over HTTP is secure and encrypted। যে ইনফরমেশানগুলো এই HTTPS প্রোটোকলে চলে সেগুলোর একটা HTTPS প্রোটোকলে চালালে সেগুলো একটা সিকিউরিটি আসে। কি সিকিউরিটি? না এটা হচ্ছে যে ফাইলগুলো ট্রান্সমিটেড হবে HTTP এর ওপরে আর মানে খুব বেশি সিকিউর হবে এবং এনক্রিপ্টেড থাকবে। এনক্রিপ্টেড মানে সেগুলো সহজে কেউ পাঠোদ্ধার করতে পারবে না। যারা আমরা তো ইউজারের কথা ছেড়ে দাও, বাদ দাও, যারা হ্যাকার তারাও সহজে পাঠোদ্ধার, যেমন হোয়াটসঅ্যাপে যে মেসেজগুলো আদান প্রদান হয় ওগুলো এনক্রিপ্টেড হয়ে আদান প্রদান হয়, যার জন্য হোয়াটসঅ্যাপের মেসেজ যদি আমার আর একজনের মাঝখানে কেউ হ্যাকও করে সহজে পাঠোদ্ধার করতে পারবে না, কারণ সেগুলো এতটাই মানে কঠিনভাবে এনক্রিপ্টেড করে পাসওয়ার্ডটা যায়, মেসেজগুলো যায় একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে বা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, যেটা পাঠোদ্ধার করা, ডিকোড করা হ্যাকারদের পক্ষেও অসম্ভব হয়। এখানেও ঠিক তেমনি মেসেজগুলো এই প্রোটোকলে ট্রান্সফার হবে, সেগুলো খুব এনক্রিপ্টেডভাবে হবে, যার ফলে সেগুলো হ্যাক করা অনেক কঠিন হয়ে যায় হ্যাকারদের কাছে। www. এই www is used to distinguish the content which stands for World Wide Web। এটা একটু আগেই বললাম, পুরো নেট দুনিয়াটাকে www বলা হচ্ছে। This portion of the URL can be left out many times as it is not required। আগে এটা www দিয়ে সার্চ করতে হতো, এখন www দিয়ে না সার্চ করলেও ডাইরেক্ট google.com দিয়ে করলেও একই জিনিস আমরা পাবো, একই ওয়েব পেজ আমরা ভিজিট করতে পারবো। সো ইফ উই টাইপ http://google.com উইল গেট গুগল ওয়েবসাইট, যেটা বললাম google.com। এবার আসে এই google.com দ্বিতীয় পার্টটায়। google.com ইজ দ্য ডোমেন নেম ফর দ্য ওয়েবসাইট অ্যান্ড দ্য .com ইজ কল্ড TLD, টপ লেভেল ডোমেন অর সাফিক্স। এটা টপ লেভেল ডোমেনটা আমি আসছি। তাহলে টোটাল google.comটাকে কি বলা হচ্ছে? আমার ডোমেন নেম। যে ডোমেন নেমটা আমরা কোনো ওয়েবসাইট যখন নতুন খুলতে চাই, ডোমেন নেম সেই নামটা রেজিস্টার করতে হয়, ঠিক আছে? যেমন ধরো আমাদের কোথা থেকে রেজিস্টার করব, তার জন্য সব সার্ভিস প্রোভাইডার আছে,
তাদের কাছে ইনফরমেশান থাকে যে এই নামে সেম নামে আর কোনো ওয়েবসাইট আছে কি না। যদি থাকে তাহলে সেই নাম রেজিস্টার করা যাবে না। কেন করা যাবে না? তাহলে একই নামে দুটো ওয়েবসাইট অ্যাড্রেস হলে কোনটা খুলবে? সেটা তো সম্ভব নয়, সেটা তো হতে পারে না। সেই জন্য আগে সেখানে চেক করে নিতে হয় যে আমি যে নামটা ওয়েবসাইটে দিতে চাইছি, যে ডোমেন নেমটা চাইছি, সেটা নামে আগে আর কোনো আছে কি না। যদি থাকে তাহলে সেই নাম অ্যালাউ করবে না রেজিস্টার করার জন্য। আমাকে নতুন নাম ভাবনা চিন্তা করতে হবে, যে নাম অলরেডি নেই, অ্যাভেলেবেল আছে, ফাঁকা আছে, সেই নাম দিয়ে আমাকে সার্চ রেজিস্টার করাতে হবে। আর শুধু .com যদি আমি বলি, শুধু .com ইজ কল্ড TLD, টপ লেভেল ডোমেন অর সাফিক্স। এই TLDটা একটুখানি বলি। TLD প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য DNS লুকআপ প্রসেস। যেটা বললাম, DNS লুকআপ প্রসেস মানে যেখানে আমরা সার্চ করি, যে মনে করো myeducation.com, এটা সার্চ করে আমরা দেখব যে DNS-এ সার্চ করে দেখব এই নামে অ্যাভেলেবেল আছে না অলরেডি এখানে এই নামে ডোমেন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। When a user enters a domain name like google.com into the browser window, the DNS resolver starts the search by communicating with the TLD server. তাহলে DNS যখন আমরা সার্চ করি google.com, কোথা থেকে সার্চ করবে না DNS TLD সার্ভারে, ঠিক আছে। ইন দিস কেস দ্য TLD ইজ .com, এখানে google.com, তার মানে সাফিক্স হচ্ছে .com। সো দ্য রিসলভার উইল কন্ট্যাক্ট দ্য TLD DNS সার্ভার। তাহলে এর পরের স্টেপ হলো TLD DNS সার্ভার, এখানে খোঁজ পড়বে, ঠিক আছে। তাহলে DNS সার্ভারে google.com যে মুহূর্তে টাইপ করলাম সে গেল এখানে, তারপরে TLD সার্ভার গেল TLD DNS সার্ভারে, which will then provide the resolver with the IP address of the Google's original server. তখন গুগলের IP অ্যাড্রেস, যেটা বলা হয় যে আমরা নাম দিয়ে ওখানে টাইপ করি কারণ সেটা আমাদের মনে রাখা সহজ, IP অ্যাড্রেস দিয়ে সম্ভব নয়, কারণ IP অ্যাড্রেস মনে রাখা সম্ভব নয়। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে IP অ্যাড্রেস দিয়ে কাজ হয়। আমরা যখন www.google.com লিখছি, ওখানে একটা IP অ্যাড্রেস ব্যাকহ্যান্ডে কাজ করছে, যে কিনা আমাদের ওয়েব পেজটা সামনে এনে দিচ্ছে। তাহলে সেখানে একটা একটা থাকুক না কেন, IP অ্যাড্রেস থাকুক না কেন, সে সেটা প্রোভাইড করে এবং সে সেটা তখন সেই সার্ভারের থেকে ওয়েব পেজটা ওই IP অ্যাড্রেস দিয়ে সেই সার্ভারে যায়, সার্ভার থেকে আমাদের এখানে ওয়েব পেজটা দেখতে পাই। ব্যাপারটা একটু যদি না বুঝতে পারো রিওয়াইন্ড করে ভিডিওটা দেখে নিও, বুঝতে পারবে। এটা হচ্ছে google.com DNS থেকে TLD সার্ভারে গেল, TLD সার্ভার থেকে TLD DNS সার্ভারে গেল, যে কিনা আমাদের IP অ্যাড্রেস প্রোভাইড করলো। কার IP অ্যাড্রেস? না google.com-এর IP অ্যাড্রেস। সেই IP অ্যাড্রেস দিয়ে কোথায় যাবে? এই আগের পেজটায় দেখে নাও, এখানে এই যে IP অ্যাড্রেস থেকে সেইটা এবার ওয়েব সার্ভারে, এই যে IP অ্যাড্রেসটা সেই সার্ভারের ওয়েব সার্ভারের যে google.com-এর যে ওয়েব সার্ভার আছে সেখানে গিয়ে হিট করবে। এবার IP অ্যাড্রেসের মধ্যে কি থাকছে না এখানে পোর্ট নাম্বার থাকছে, সার্ভারের প্রোটোকল থাকছে, আর লোকেশান থাকছে। তাহলে সার্ভারের লোকেশানটা কোথায় আছে জেনে গেলাম, সিঙ্গাপুর না চায়না না হংকং না আমেরিকা না ইংল্যান্ড কোথায় আছে, লোকেশানটা জেনে গেলাম। পোর্ট নাম্বার ওই IP অ্যাড্রেসের মধ্যে লুকিয়ে আছে, সেখান থেকে সেই দরজা দিয়ে ঢুকলাম, ঢুকে প্রোটোকল সেই কোন প্রোটোকলে সেই ফাইলটা আনবে সেই প্রোটোকল সেই ইউজ করে সেই ফাইলটাকে নিয়ে এসে আমাদের সামনে তুলে ধরলাম। তাহলে এইটা TLDর কাজ কমপ্লিট হলো, ঠিক আছে। ইট হেল্পস টু আইডেন্টিফাই দ্য লোকেশান অর টাইপ অফ দ্য ওয়েবসাইট, যেটা এক্ষুনি বললাম, লোকেশানটা আইডেন্টিফাই করতে অথবা ওয়েবসাইটটা কী ধরনের সেটা বুঝতে সেটা আমাদের হেল্প করে। ফর এক্সাম্পল .org মানে এটা অর্গানাইজেশন রিলেটেড ওয়েবসাইট, মনে করো myeducation.org, তাহলে এটা একটা অর্গানাইজেশন টাইপের ওয়েবসাইট। .co.uk স্ট্যান্ডস দ্য ইউনাইটেড কিংডম, এই .co.uk, .com ইজ ফর কমার্শিয়াল, হয়ে গেল। There are various types of domain suffix available. It is required to register the name through a domain register to get the domain. আমরা যখন ডোমেনটা রেজিস্টার করছি তখনই আমাদের ডিসাইড করে নিতে হবে যে কোন সাফিক্সে আমরা .com না .org না .in না কি আছে সেইটা রেজিস্টার করব এবং সেটা অ্যাভেলেবেল আছে কিনা, অ্যাভেলেবেল থাকতে হবে, তারপরে আমরা রেজিস্টার করতে পারবো।
gtp.htm. gtp.htm is the name of the web page and the .htm is the file extension of the web page which describe the file is an HTML file. এই HTML মানে বুঝতে পারা যাচ্ছে যে HTML ফাইল, যেটা একটু আগে হলো www.google.com/gtp.htm. There are many other file extension available on the internet such as .php, .html, .xml, .jpg এইসবগুলো, এই ফাইলগুলো আছে। সেগুলো মেন যে সার্ভার, মেন যে ডোমেন নেম, তার মধ্যে এই ফাইলটা রিসোর্সটা লুকিয়ে আছে, সেটা আমরা ওইভাবে স্ল্যাশ দিয়ে বার করে নিলাম ওয়েব পেজ থেকে। এই URL performs additional function and added the parameters to the end of the URL when it points to a script. URLটা অ্যাডিশনাল ফাংশনও পারফর্ম করে, অ্যাডিশনাল প্যারামিটার্স এগুলো স্ক্রিপ্টের মধ্যে যেগুলো থাকে সেগুলো পয়েন্ট আউট করে। ফর এক্সাম্পল, when we search any query on any search engine, it points to a search result page including the additional information with the search query words. আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে, যেমন এখানে যে এটা দেখালাম তোমাদের, এখানে যে এটা সার্চ ইঞ্জিন করেছি হাউ প্রিন্টার ওয়ার্কস, এখানে শুধু সার্চ করলে যদি সার্চ রিলেটেড জিনিস দেখাবে তা নয়, ইট পয়েন্টস টু এ সার্চ রেজাল্ট পেজ। সার্চ রেজাল্টের যে পেজগুলো আমরা সে খুঁজে পাবে সেগুলোও দেখাবে, ইনক্লুডিং দ্য অ্যাডিশনাল ইনফরমেশান উইথ দ্য সার্চ কোয়ারি ওয়ার্ডস। অ্যাডিশনাল ইনফরমেশান, যার এখানে হাউ প্রিন্টার ওয়ার্কস তো আমরা টাইপ করেছিলাম, সেখানে দেখো এখানে কত কিছু দেখাচ্ছে, প্রিন্টার টোনার সম্বন্ধে দেখাচ্ছে, তারপরে প্রিন্টার রিসাইক্লিং সম্বন্ধে দেখাচ্ছে, ঠিক আছে। এরকম আরও যদি নিচের দিকে যাই দেখবে আরও ওই যে অ্যাডিশনাল প্রিন্টার রিলেটেড অ্যাডিশনাল জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরে।